প্রতিদিনের মতো আজকেও বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। নিশ্চিত বাড়িতে গিয়ে মায়ের হাতে বকা খাওয়া লাগবে। যাই পা চালিয়ে দ্রুত বাড়ি ফিরে যাই। ও হ্যাঁ, আপনাদের তো ক্যারেক্টারের পরিচয় দিতে ভুলেই গেছি। বিলকাধি গ্রামের পাশে বিহার নামের একটি গ্রামে জামিরুল ও তার মা ছোট্ট একটি পরিবার সেই গ্রামে বসবাস করত। তাদের পরিবার ছিল হতদরিদ্র। জামিরুল যাই রোজগার করত, তাতে মা ছেলের দুমুঠো দুবেলা পেট ভরে খেতে পারত। এভাবে তারা দিন পার করত। একদিন সকালবেলা হঠাৎ তার মা জামিরুলকে বলল, বাজান, এভাবে আর কতদিন চলবে বল? অভাবের সংসার, দিনমজুরের কাজ করে তোর লেখাপড়ার খরচ চালানো অনেকটাই কষ্টসাধ্য। জানি না এভাবে আর কতদিন চলতে হবে, তবে মা, যতদিন আমি ভালো একটা চাকরি না পাবো ততদিন এভাবেই চলবে। তুই যে অন্যের জমিতে কাঠফাটা রোদে কঠোর পরিশ্রম করিস, এগুলো দেখে আমার অনেক কষ্ট লাগে। ধুরু মা, কি যে বলো, আমার একটুও কষ্ট লাগে না। তারপরেও বাজান, তোর জন্য আমি কিছুই করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিস। এই যে আমার পাগল মা, তুমি আর মন খারাপ করে থেকো না। আমি সারাদিন কঠোর পরিশ্রম করে বাসায় এসে যখন তোমার হাসি মুখটা দেখি, তখন আমি সব পরিশ্রম ভুলে যাই। আমি বলি কি বাজান, তুই শহরে যা, শহরে গিয়ে ভালো একটা চাকরি নে। মা, আমি যদি শহরে চলে যাই, তুমি কি বাড়িতে একা একা থাকতে পারবা? তুই আমায় নিয়ে চিন্তা করিস না, দিন কখনো বেঁধে থাকে না, দিনগুলো একাই পেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি আগামীকাল শহরের উদ্দেশ্যে রওনা দিব। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। মাকে ছেড়ে শহরে যেতে আমার অনেক কষ্ট লাগছে। ভেতরটা যেন একদম ভেঙে চুরে যাচ্ছে। কিচ্ছু করার নাই। শূন্য পকেটে ছেলেদের কেউ কখনো দাম দেয় না। ছেলেরা হয় মোমবাতির মতো, সবাইকে আলো দিয়ে একসময় নিজেই শেষ হয়ে যায়। সেই চিরচেনা নিজের গ্রামের মায়া ত্যাগ করে চলে যাচ্ছি অচেনা এক শহরে। হ্যালো বাজান। হ্যাঁ মা, বলো কি হয়েছে? বাজান, তুই তো অনেক দিন হলো শহরে গিয়েছিস, বাড়িতে ফিরে আয়। তুই বাড়িতে না থাকলে পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগে। আমার শরীরটাও বেশি ভালো নেই। মা, কি হয়েছে তোমার? তোমার শরীরটা ভালো না কেন? তুমি কি নিয়মিত ওষুধ খাও না? ওষুধ খাই তো বাজান, কিন্তু কমে না। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় তো। আচ্ছা ঠিক আছে মা, আমি আগামীকালকে বাড়ির উদ্দেশ্যে বের হব। না, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। হ্যাঁ মা, কিন্তু তুমি তো জানোই বিলকাধির স্টেশনটা ভালো না। ওখানে নাকি রাত্রে ভূত থাকে। আর এখন বিকেল 5টা বাজে, বাড়ি ফিরতে তো রাত হবে। ভূত বলতে কিছু নাই, এগুলো ভুয়া কথা। তুই এক্ষুনি চলে আয়। আচ্ছা বলে আমি আর কথা বাড়ালাম না। আমি বাস স্ট্যান্ডে এসে বিলকাধির একটা বাসে উঠে বসলাম। রাত 11:30-এ আমি বিলকাধি পৌঁছালাম। স্টেশনে নেমে দেখি পুরো স্টেশনটা একদম ফাঁকা, কোনো মানুষ নেই। আমি শুধু একাই দাঁড়িয়ে রইলাম। আমি এপাশ ওপাশ একটা গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও একটি গাড়ি খুঁজে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি হঠাৎ একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখলাম মেয়েটির চোখগুলো লাল টকটকে হয়ে আছে, যেন চোখ থেকে রক্ত বেরিয়ে আসবে। তখনই মেয়েটি বলল, বলি কি বাবু, এখানে বেশি রাত করবেন না, নইলে ও চলে আসতে পারে, এতে আপনার বিপদ হবে। এই বলে এই বলে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল।
আমি একটু ভয় পেয়ে মনে মনে ভাবলাম, অনেক রাত হলো তো, এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে না থেকে বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকি। একসময় ঠিকই বাড়ি পেয়ে যাব। কিছুক্ষণ হাঁটার পরে একটা মেয়ের কান্নার প্রতিধ্বনি শুনতে পেলাম। কে কে কান্না করছে এত রাতে? এগিয়ে গিয়ে দেখি তো কেন কান্না করছে। আমি মেয়েটির কাছে গেলাম। মেয়েটির চেহারার দিকে তাকাতেই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম আমি একটি মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মেয়েটি আর কেউ নয়, যাকে দেখে জ্ঞান হারিয়েছিলাম সেই মেয়েটি। মেয়েটিকে দেখে আমার আর ভয় লাগলো না। তখন মেয়েটি বলল, ওই ছেলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার থেকে সাহায্য চাই, আমি মুক্ত হতে চাই, আমি মুক্তি পেতে চাই। তুমি কি মানুষ না? না, আমি এক অতৃপ্ত আত্মা। তোমার এই অবস্থা হলো কিভাবে? শুনবি তুই? হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে শোন, 2 বছর আগের কথা। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ছেলেটাও আমায় অনেক ভালোবাসতো। আমি কখনোই বুঝতে পারি নাই ওর ভালোবাসায় লোভ লালসা ছিল। আমি কখনোই জানতাম না যে ছেলেটা তন্ত্র সাধনা করে। একদিন মিরাজ আমায় বলল, অনেক দিন তো হলো আমরা কোথাও ঘুরতে যাই না, চল আজকে আমরা জঙ্গলে ঘুরতে যাই। না আমি যাব না। আরে চল চল, কিছুই হবে না। তোর বাবা জানবেই না যে আমরা জঙ্গলে ঘুরতে গেছি। আমি আর না করতে পারলাম না। আমি রাজি হয়ে মিরাজের সাথে জঙ্গলে চলে গেলাম। জঙ্গলের গভীরে পৌঁছাতে মিরাজ অট্টহাসি দিয়ে বলল, আমি যদি তোকে জীবিত হত্যা করতে পারি তাহলে আমি অধিক শক্তির অধিকারী হয়ে যাব। এই বলে মিরাজ তার স্বার্থের জন্য আমায় মেরে ফেলল। কোনো এক অজানা শক্তি এসে মিরাজকেও হত্যা করলো। এখানে আমাদের দুজনের ভালোবাসার সমাপ্তি হলো। আমরা দুজনেরই কেউই বাঁচতে পারলাম না। বুঝলাম। তাহলে এই বিষয় আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি? তুই জঙ্গলের মাঝখানে গিয়ে দেখবি আমার মতো একটি মূর্তি তৈরি করা আছে। মূর্তি দেখে কখনোই ভয় পাবি না। মূর্তির কাছে গিয়ে এক কোপ দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দিবি, তাহলে আমি মুক্তি পাবো। আর তুই যাবার সময় কখনো পিছন ফিরে তাকাবি না। তোকে পেছন থেকে অনেক ছায়া ভয় দেখানোর চেষ্টা করবে, তুই একটু ভয় পাবি না। আমি আর কথা বাড়ালাম না। কথা না বাড়িয়ে সোজা মূর্তির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। মূর্তির কাছে পৌঁছাতেই দেখলাম কি ভয়ানক চেহারা, যেন দেখেই ভয় লাগছে। তারপরেও ভয় না পেয়ে আমি একদম কাছে পৌঁছালাম। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই সাহায্য আমি কোনোদিন ভুলব না। আর হ্যাঁ, আমি তোমাকে ফোন দিয়ে বাড়িতে আসার জন্য বলেছিলাম। ভালো থেকো তুমি। কিরে বাজান, কিছু না বলে বাড়িতে চলে আসলি যে? তোমাকে ছেড়ে শহরে থাকতে ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এমন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের ছোট্ট চ্যানেলটিও একদিন অনেক বড় হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।